স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। গণটিকা কর্মসূচির সময়েই মডার্নার টিকা সরিয়ে নেওয়া হয় দক্ষিণ খানের ক্লিনিকে। নিবন্ধনের পাশাপাশি দেওয়া হতো কার্ডও। করোনায় দেশে আরও ১৪৫ জনের মৃত্যু, নতুন রোগী ৫,৯৯৩ জন, শনাক্তের হার ১৭.18। ৭৫-এর ধারাবাহিকতায় ২১শে আগস্টে গ্রেনেড হামলা, বলছেন বিশ্লেষকেরা। ষড়যন্ত্রকারীদের ভূমিকা উন্মোচনে তাগিদ। আফগানিস্তানের সব পক্ষকে নিয়েই হবে ইসলামিক সরকার, নতুন সংবিধানের পরিকল্পনা করছে তালেবান। নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা চিন্তা, সেরা দল গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গুরুত্ব। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনার গণটিকা কর্মসূচির সময় কাউন্সিলর কার্যালয়ে দেয়া মডার্নার টিকাই সরিয়ে নেওয়া হয় দক্ষিণ খানের দরিদ্র পরিবার সেবা ক্লিনিকে। আলামত বিশ্লেষণ করে পুলিশ বলছে ২,৭৯৯টি টিকা দেওয়া হয়েছে সেখান থেকেই। শুক্রবারের অভিযানে সেখানে পাওয়া গেছে ২০০ টিকা কার্ড, ৫০০-র বেশি রেজিস্ট্রেশন ফর্ম ও ভোটার আইডির ফটোকপি। আর এর পেছনে রয়েছে গ্রেপ্তার বিজয় কৃষ্ণের টিকাকর্মী স্ত্রী। দক্ষিণ খানের চালাবন্দের হাজিপাড়া, এখানেই দরিদ্র পরিবার সেবা ক্লিনিক। শুক্রবার বাইরে থেকে শাটার নামানো থাকলেও ভেতরে পাওয়া গেল দুজনকে। তাদের একজন ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের স্ত্রী। তিনি জানালেন সেখানে মডার্নার টিকা এলো কিভাবে। আমি প্রতিদিনই পাঠাই দিই, এখান থেকে পাঠাই নিয়েছি আর কি। ওরা খুইলা তো ভাইয়ের ৫টা থাকে, 10টা করে তো ভাই, 5টা থাকলে ফালাই দিয়ে গেল, এভাবে করে রাইখে আছে। কিন্তু ওরা ওই ঝিঙে রাখে যে সেই ময়লাগুলোটাই না এখানে আনছে, বুঝছেন? ওখানে আর কি ময়লা রাইখা আসে না, সেগুলো এখানে আছে। এইভাবে এইগুলো এখানে আসছে, ওরা ভাবছে যে আমরা এখানে মনে হয় টিকা দিচ্ছি। তবে তার দাবি, টিকার রেজিস্ট্রেশন, টিকা দেয়া বা কার্ড প্রদান করেননি তিনি। প্রশ্নই আসে না। আপনি দেখেন, কথা বলেন, টাকা দিচ্ছে কিনা। আমার জানা মতে একরকম কোনো কাজই হয় না। আপনি আরও তদন্ত করেন। তবে স্থানীয় জিম ট্রেনার মানিক জানালেন এই ক্লিনিক থেকে নিয়েছেন টিকা, পেয়েছেন কার্ডও। অনেকে টিকা দিতেছে, কারণ কেন্দ্রে আপনার যাচ্ছে, অনেকে জায়গায় ফিরে আসতেছে, টিকা পায় না। তো এখানে টিকা দিচ্ছে বাড়ির কাছে, অনেকে দেখলাম আসতে যায়, তো পুশ করলাম। এখানে টাকা নিয়ে টিকা দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। টিকা দিচ্ছে, অনেক লোকেরা টিকা দিচ্ছে, কিন্তু আমি টিকা দিতে আসিনি। কিন্তু এরা যখন ধৈর্য নিচ্ছে, ধৈর্য নেওয়ার পরে আমি শুনছি টিকা দিছে একদিন যে কার দিছে, আমি এদিকে আসি নাই। পুলিশ বলছে জব্দ করা ভায়াল ও প্যাকেট থেকে বোঝা যায় এখানে প্রায় ২৮০০ টিকা দেওয়া হয়েছে। ক্লিনিকটিতে পাওয়া গেছে টিকার রেজিস্ট্রেশন ফর্ম, ভোটার আইডির ফটোকপি এবং টিকার কার্ডও। সেসব রেজিস্ট্রেশন ফর্মে কেন্দ্র হিসেবে আছে স্থানীয় কাউন্সিলর অফিসের ঠিকানা। টিকাটা দিবে, এই টিকাটা শেষ করে আবার পুনরায় জমা দেবে, ওটা ওইভাবে চলে যাবে। কিন্তু এই মাঝখানের সময়টুকু সে কোথা থেকে কীভাবে আনলো, আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে যা তথ্য আছে এই তথ্যটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না। পুলিশ বলছে এ ঘটনায় অভিযান অব্যাহত আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। অভিযানটা পরিচালনা হচ্ছে, গতকালকে অভিযান পরিচালনা হয়েছে, আগামীতে হবে, মানে কন্টিনিউ। এটা সাথে কে জড়িত, উৎসটা কোথায় কীভাবে আসছে, এই চেনটা বের করাই আমাদের এখন মূল উদ্দেশ্য, কিংবা আমরা টার্গেট নিচ্ছি। বুধবার রাতে রাজধানী দক্ষিণ খানের এই ক্লিনিকে অভিযান চালিয়ে মডার্নার করোনা টিকা ও ভায়াল জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে। তার 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি 23 আগস্ট। এখন তিনি কারাগারে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা 25,000 ছাড়ালো। নতুন 145 জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 25,023 জনে। এদিকে করোনা শনাক্ত হয়েছে আরও 5,993 জনের। এই নিয়ে দেশে শনাক্ত হলো মোট 14,53,203 জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.18%। দেশে 48 দিন পর 150 নিচে নামলো করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 145 জনের।
এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ 57 জন এবং চট্টগ্রাম বিভাগে 43 জন। এ নিয়ে মোট প্রাণহানি সংখ্যা 25,023। এদিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 29 দিন পর 6,000-এর নিচে নামল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নতুন 34,892 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,993 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 14,53,203 জন করোনা রোগী। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিম্নমুখী হলেও সংখ্যার বিবেচনায় দেশ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। লকডাউনটি শেষ হওয়ার পরে আমাদের প্রত্যাশিত ছিল যে করোনা সংক্রমণের হারে এবং মৃত্যুর হার দুটোই ক্রমাগত নিম্নগামী হবে এবং সেই প্রত্যাশিত ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে একই ব্যাপার এখনো মনে রাখতে হবে, এখন পর্যন্ত সংক্রমণের হার যে জায়গাটি রয়েছে এটি কিন্তু মোটেই স্বস্তিকর তো না, এটি বিপদের অনেক কাছাকাছি। একদিনে সুস্থ হয়েছেন 10,574 জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে সুস্থ হলেন 13,47,755 জন করোনা রোগী। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় বরিশাল নগরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরের রাস্তাঘাটে লোকজন ও যানবাহন চলাচল কম। বৃহস্পতিবার রাতে ইউএনওর বাড়িতে হামলার 2 মামলায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় জড়িত মোট 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলার পর গ্রেপ্তার আতঙ্কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই এলাকা ছেড়েছেন। সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়িও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে। এদিকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও ইউএনও বাদী হয়ে মামলা দুটি করেন। এতে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ ছাত্রলীগের 80 থেকে 90 নেতাকর্মীর নাম সহ 400 জনকে আসামি করা হয়েছে। তবে মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। বরিশালের ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে 15 আগস্ট উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত দোষী কে সেটি তদন্তেই বেরিয়ে আসবে। তদন্তাধীন বিষয় নিয়ে বেশি কথা বলা উচিত নয়। বিষয়টি নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য তড়িঘড়ি করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, দলের কেউ অপকর্মে জড়িত হলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সঠিক ইতিহাস জানানোর স্বার্থে একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র যারা প্রস্তুত করেছিল তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। তিনি আরো বলেন, করোনাকালে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে উল্টো বড় বড় কথা বলছে। বরিশালের ঘটনাটি এখনো তদন্তাধীন এবং সেখানে দুটি মামলা হয়েছে, এটি সত্য। আবার স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও কতগুলো অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না। বরিশালে প্রশাসনের সঙ্গে সরকার দলীয় মেয়রের সংঘাতময় পরিস্থিতিকে ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের 22তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তাই সরকার দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈরিতা এখন প্রকাশ্যে চলে এসেছে। শুধু বরিশাল নয়, দেশের আরও অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রশাসনের সংঘাত হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এই পরিস্থিতিকে রাষ্ট্রের জন্য নেতিবাচক ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। এ থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বরিশালে না, ইতিপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনের সঙ্গে আপনার আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের আপনার সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে বাংলাদেশ যে বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে তার একটা লক্ষণ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়। চলছে পেপার বুক যাচাই বাছাইয়ের কাজ। এবছরই শুনানি শেষ করতে চান অ্যাটর্নি জেনারেল। তবে ভার্চুয়াল আদালতে শুনানিতে ন্যায় বিচার বঞ্চিতের সংখ্যা আসামি পক্ষের আইনজীবীর।
বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনার বক্তৃতা শেষ করার পরই গ্রেনেড হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ নিহত হন 24 জন, আহত শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ঘটনার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর আসে হত্যা ও বিস্ফোরক মামলার রায়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ 19 জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। 11 জনের সাজা হয় নানা মেয়াদে। মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। গত বছরই মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানির জন্য শেষ হয় পেপারবুক তৈরির কাজ। করোনায় নিয়মিত আদালত বন্ধ থাকায় শুরু করা যায়নি শুনানি। তবে এবার ভার্চুয়াল আদালতেই শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাজা বাড়াতে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে মেনশন করার জন্য আমি অলরেডি একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করছি উনি হয়তো এটা করবেন। আমরা আদালতের কাছে নিবেদন করব, কারণ যেহেতু আপিল বিভাগে শুনানি হচ্ছে, আশা করি হাইকোর্ট বিভাগে শুনানি করা যাবে। এদিকে ভার্চুয়াল আদালতে শুনানি হলে ন্যায় বিচার বিঘ্নিতের শঙ্কা করছে আসামিপক্ষ। বৎসর এবং নম্বর অনুযায়ী আপনার আপিল শুনানির বিধান আছে, কিন্তু এই মামলাটিতে দেখা যায় স্পেশালি খুব দ্রুত গতিতে আপনার 18 সালে জাজমেন্ট 1 বছরের মধ্যেই কিন্তু পেপার বুক এবং সমস্ত মামলার শুনানি কার্য বা শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। নিরপেক্ষভাবে যদি এই মামলার শুনানি কার্য সম্পন্ন হয়, ইনশাআল্লাহ আসামিরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করার এমন অপচেষ্টা ঘৃণ্য ও কাম্য নয়। এমন রাজনীতি দেশ ও জনগণ চায় না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 75-এর 15ই আগস্টের সেই নারকীয়তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন, প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে রাষ্ট্রীয় সহযোগিতায় সুপরিকল্পিত এই হামলা দেশের রাজনীতির জন্য নিকৃষ্টতম উদাহরণ। তাই এর পরিকল্পনাকারী প্রত্যেকের ভূমিকা উন্মোচন করা জরুরি। 1981 সালের 17ই মে দেশে ফেরার পর শেখ হাসিনার উপর যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল 2004 সালের 21শে আগস্টের হামলা। ওই দিন বিকেলে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। যে ট্রাকে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছিলেন সেটি লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে একের পর এক গ্রেনেড। নজিরবিহীন ও বিভীষিকাময় হামলায় একের পর এক বিস্ফোরিত হতে থাকে আরজেস গ্রেনেড, যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। নিহত হন আইভি রহমান সহ 24 নেতাকর্মী, স্প্লিন্টার বিদ্ধ হন শত শত নেতাকর্মী। সৌভাগ্যক্রমে বেঁচে যান মূল টার্গেট শেখ হাসিনা। টার্গেট ছিলেন শেখ হাসিনা, একসঙ্গে শীর্ষ নেতারা। এটা পরিপূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটা যে রাষ্ট্রীয় সন্ত্রাস তার প্রমাণ পরদিন সংসদে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করতেই নারকীয় এই হামলা হয়েছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো যে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা নেই, তারা পারলে একজন আরেকজনকে নির্মূল করে দেয়। ফলে ওই যে একটা মানসিকতা, সেই মানসিকতার ধারাবাহিকতায় কিন্তু আমরা বলবো যে 21শে আগস্ট। বিভৎস এই হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের ভাবনা কি? এই তথ্যভিত্তিক যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে রাজনৈতিক সম্পৃক্ততা, মানে তখনকার শাসক দলের সম্পৃক্ততা এবং এই জঙ্গিদের সম্পৃক্ততা, এবং সেখানে আপনি দেখেন যে তারা যে গ্রেনেড নিয়ে এসেছে সেই গ্রেনেডটাও কোনো একটা দেশ থেকে এসেছে, গোয়েন্দা সংস্থা ISI এর সম্পৃক্ততা, এটি হচ্ছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়াদের বিচারই যথেষ্ট নয় বলে উল্লেখ করে ইতিহাসবিদ, রাজনীতি বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির সুস্থ ধারার স্বার্থেই পরিকল্পনাকারী প্রত্যেকের ভূমিকা উন্মোচন করা জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 29তম বিসিএস অল ক্যাডার ফোরাম আয়োজিত আলোচনা সভার এই মন্তব্য করেন তিনি। সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে সেজন্যই 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর বলে জানান তিনি। আলোচনা সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব KM আলী আজম বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে অনুসরণ করতে হবে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার ছোট বোন শেখ রেহানা সে কালো রাত্রে দেশের বাইরে ছিলেন, যার জন্য তারা বেঁচে গেল। আপনারা জানেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে আমাদেরকে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা, বাংলাদেশটাকে সোনার বাংলা করার, সেই স্বপ্নটা উনি পুরো করছেন। আফগানিস্তানের সব শ্রেণীর মানুষকে নিয়ে ইসলামিক সরকার গঠনের কাজ চলছে বলে জানিয়েছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহিন জানান, নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা চলছে। তালেবানের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যাওয়ার পর থেকেই দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক আর নানা শঙ্কা। তালেবানের কোনো আশ্বাসে বিশ্বাস করছে না সাধারণ মানুষ। যদিও তালেবানের মুখপাত্রের দাবি, কাবুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। চীনা সংবাদ মাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন জানান, সবাইকে সাথে নিয়েই আফগানিস্তানের নতুন সরকার গঠন করতে চায় তারা। প্রতিষ্ঠা করা হবে ইসলামিক শাসন ব্যবস্থা। আফগানিস্তানে এই মুহূর্তে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। দেশটিতে কোনো সংবিধান না থাকায় এখনই নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। আমাদের সামনে নতুন সংবিধান প্রণয়ন সহ অনেক কাজ। তার আগে সবার অংশগ্রহণে আলোচনার ভিত্তিতে ইসলামিক সরকার গঠন করতে চাই আমরা। শাহিন জানান, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের 20 বছরের আগ্রাসনে বিপর্যস্ত পুরো আফগানিস্তান। তাই দেশ পুনর্গঠনে বিদেশি সম্প্রদায়কে সহায়তা করার আহ্বান জানান তালেবান মুখপাত্র। দীর্ঘ 2 দশকের যুদ্ধে প্রায় নিঃস্ব আফগানিস্তান। তাই স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো খাতে সহায়তার জন্য আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বিনিয়োগ করলে তারাও লাভবান হবে। এদিকে আফগানিস্তান থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাটো। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার কাজের গতি বাড়ানোর ঘোষণা তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, আশাবাদী মিনহাজুল আবেদীন নান্নু। অভিজ্ঞতা, তারুণ্যের সমন্বয়ে তুলে আনতে চান বিশ্বকাপের সেরা দল। নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন বিশ্বকাপের দল ঘোষণার পরিকল্পনা প্রধান নির্বাচকের তামিমকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, হারারের পর অভ্যুত্থান মিরপুরে, ক্ষুদ্রতম সংস্করণে আর হালকাভাবে নেয়ার উপায় নেই। আফিফ, সোহান, শামীমদের আবির্ভাবে টাইগাররা এখন সমীহ জাগানো দল। মোমেন্টাম আর আত্মবিশ্বাসে চোখটা এবার টি-20 বিশ্বকাপে। বিশ্বকাপ মিশনে সেরা দল তুলে আনা, চাপটা অনুভব করছেন নির্বাচকেরা। তরুণ ক্রিকেটারদের অবদানে সমস্যাটা এখন মধুর। বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স ইউনিট, তারপর এ দল থেকে জাতীয় দল। প্রতিভা তুলে আনার ছকটা ঠিকঠাক কাজ করছে, দাবি প্রধান নির্বাচকের। সবকিছু মাথায় রেখে কিন্তু এইচপিতে নার্সিং করে তারপর এই টিম ন্যাশনাল টিমে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। তো সেভাবে এই প্রক্রিয়াটা কিন্তু ট্রেমেন্ডাস। অস্ট্রেলিয়া সিরিজ, 2টা সিরিজ খুব সাকসেসফুলি আমরা শেষ করেছি এবং নিউজিল্যান্ডটা এই ধারাবাহিকতা অবশ্যই আমরা রাখতে চাই। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।